মহাভারতের যুদ্ধের আসল কারণ দুর্যোধন সম্পর্কে আপনারা সকলেই জানেন, কিন্তু আপনি দুর্যোধনের স্ত্রী ভানুমতির সম্পর্কে জানেন? হয়তো আপনি দুর্যোধনের স্ত্রী ভানুমতির নাম শুনে থাকবেন, কিন্তু আপনি কি জানেন যে সেই সময় পৃথিবীর সবথেকে সুন্দরী কন্যা ভানুমতির সঙ্গে দুর্যোধনের বিবাহ কিভাবে হয়েছিল? আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন যে এটি একটি গায়ের জোরে করা বিবাহ ছিল, কিন্তু এই সব কিভাবে হয়েছিল জানব আজকের এই ভিডিওর মাধ্যমে। এর সাথে আমরা এটাও জানব যে মহাভারতের যুদ্ধে দুর্যোধনের মৃত্যুর পর তার স্ত্রী ভানুমতির কি হয়েছিল। তার আগে আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকমের ভিডিও সবার আগে দেখার জন্য। কৌরব এবং পাণ্ডব ছাড়াও মহাভারতে এমন অনেক চরিত্র আছে যারা আজকের সময়ে অনেক পরিচিত। পৃথিবীর বেশিরভাগ মানুষই দুর্যোধনের ভানুমতির সম্পর্কে তেমন কিছু জানেন না, আর কিছু মানুষ যদি বা জানেন তারা শুধুমাত্র ভানুমতির নামটুকুই জানেন। কিন্তু যদি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন তাহলে ভানুমতির সম্পর্কে অনেক কিছুই জেনে যাবেন। ভানুমতি কম্বোজের রাজা চন্দ্রবর্মার কন্যা ছিলেন। সেই সময় সমস্ত পৃথিবী লোকে দ্রৌপদীর সৌন্দর্যের আলোচনা করা হতো। সৌন্দর্যের কথা বলতে গেলে সর্বপ্রথম দ্রৌপদীরই নাম আসত, কিন্তু সৌন্দর্যের বিষয়ে দ্রৌপদীর পরে যদি কারোর নাম আসত তাহলে সেটা হলো ভানুমতি। চন্দ্রবর্মার কন্যা ভানুমতি শুধুমাত্র তার সৌন্দর্যের জন্যই নয়, বরং নিজের সুশীলতা, জ্ঞান, বুদ্ধি, শক্তির জন্যও পরিচিত হতেন। ভানুমতি যখন বড় হলেন তখন বড় বড় রথী মহারথীরা তাকে বিবাহ করে স্ত্রী বানানোর স্বপ্ন দেখতেন। ভানুমতির বিবাহের জন্য চন্দ্রবর্মা এক বিশাল স্বয়ম্বর সভার আয়োজন করেন, যে সভায় পৃথিবীর বড় বড় রাজা, রাজকুমার, রথী, মহারথী, যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন। নিজের সৌন্দর্য দিয়ে সবার মন জয় করা ভানুমতি মনে মনে অর্জুনকে নিজের স্বামী হিসাবে পেতে চেয়েছিলেন। ভানুমতি ভেবেছিলেন যে অর্জুনও এই স্বয়ম্বর সভায় আসবেন আর অর্জুনকে তিনি নিজের স্বামী হিসাবে নির্বাচন করে নেবেন। কিন্তু কোনো একটি কারণবশত অর্জুন ভানুমতির এই স্বয়ম্বর সভায় আসেননি। ভানুমতি বরমালা নিয়ে স্বয়ম্বর সভায় উপস্থিত সমস্ত বড় বড় যোদ্ধার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকলেন, কিন্তু স্বয়ম্বরে সবার মধ্যে ভানুমতি যাকে খুঁজছিলেন সেখানে তিনি তাকে পেলেন না। এই স্বয়ম্বর সভায় দুর্যোধনও এসেছিলেন। ভানুমতিকে প্রথম দর্শনেই তার সৌন্দর্যে তিনি মোহিত হয়ে যান। তিনি যেভাবেই হোক ভানুমতিকে তার স্ত্রী করে নেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু ভানুমতি যখন দুর্যোধনের সামনে আসলেন তখন দুর্যোধনকে না দেখার মতো করে সেখান থেকে চলে গেলেন। ভানুমতির এই উপেক্ষা তিনি কিছুতেই মানতে পারলেন না এবং গায়ের জোরে ভানুমতির হাতে থাকা বরমালা নিজের গলায় পরে নিলেন। দুর্যোধনের এই রকম আচরণ স্বয়ম্বর সভায় উপস্থিত সমস্ত বড় বড় যোদ্ধারা এবং পুরুষেরা দুর্যোধনের বিরোধিতা করতে লাগলেন। তখন দুর্যোধন সেখানে উপস্থিত সমস্ত যোদ্ধাদের বললেন, এখানে কেউ যদি তার বন্ধু কর্ণকে যুদ্ধে হারাতে পারেন তাহলে ভানুমতিকে তিনি এখানেই ছেড়ে দেবেন, কিন্তু যদি এমনটা কেউ করতে না পারেন তাহলে তিনি ভানুমতিকে বিবাহ করবেন এবং তাকে হস্তিনাপুরে নিয়ে যাবেন। কর্ণ দুর্যোধনের পরম মিত্র ছিলেন, সেই জন্য
এই কাজে কর্ণ দুর্যোধনের সহায়তা করেছিলেন। স্বয়ম্বর সভায় উপস্থিত সমস্ত যোদ্ধারা একে একে করে কর্ণের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন, কিন্তু সকলেই কর্ণের কাছে পরাজয় স্বীকার করে নেয়। সমস্ত যোদ্ধাদের হারানোর পরে দুর্যোধন তার মিত্র কর্ণকে উপহার স্বরূপ মালিনী রাজ্য দান করেন। এরপর দুর্যোধন ভানুমতিকে নিয়ে হস্তিনাপুরে চলে আসেন। দুর্যোধনের এই রকম আচরণে রাজা চন্দ্রবর্মা খুবই দুঃখিত হয়ে পড়েন, আর ভানুমতিও এই ঘটনায় খুবই দুঃখী হয়ে পড়েন। ভানুমতি নিজের সঙ্গে তার এক সুন্দরী সখীকে সঙ্গে করে এনেছিলেন হস্তিনাপুরে। ভানুমতির এই সখী তার অত্যন্ত প্রিয় ছিল এবং তিনি কখনোই তাকে তার কাজ ছাড়া হতে দিতেন না। দুর্যোধন ভানুমতির প্রিয় সখীর বিবাহ তার মিত্র কর্ণের সঙ্গে দিয়েছিলেন। ভানুমতি কিছুদিন তার স্বামীর উপরে রেগেছিলেন, কিন্তু শেষে দুর্যোধনকে তার স্বামী হিসাবে স্বীকার করে নেন। তারপর থেকে তারা দুজনে স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করে। কিছুদিন পর ভানুমতি যমজ সন্তানের জন্ম দেন, যার মধ্যে একজন পুত্র এবং একজন কন্যা ছিলেন। পুত্রের নাম রাখা হয় লক্ষণ এবং কন্যার নাম রাখা হয় লক্ষণা। মাতা ভানুমতির মতো লক্ষণাও অত্যন্ত সুন্দরী, সুশীল এবং বুদ্ধিমতী ছিলেন, যার সৌন্দর্যের চর্চা চারিদিকে করা হতো। দুর্যোধন কর্ণের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে চেয়েছিলেন। এই জন্য দুর্যোধন তার কন্যার বিবাহ কর্ণের পুত্র বিশ্বসেনের সঙ্গে ঠিক করে ফেলেন। লক্ষণা এবং বিশ্বসেন দুজনেই মনে মনে দুজনকে পেতে চাইতেন, কিন্তু কুরুবংশের ঐতিহ্যকে বজায় রাখার জন্য দুর্যোধন একটি স্বয়ম্বর সভার আয়োজন করেন। এই স্বয়ম্বর সভার জন্য অনেক দূর দূরান্ত থেকে ক্ষত্রিয়দেরকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু এই স্বয়ম্বর সভার আগে দুর্যোধন ঠিক করে নিয়েছিলেন যে লক্ষণা বিশ্বসেনকে নিজের স্বামী হিসাবে নির্বাচন করবেন। আসলে এই স্বয়ম্বর সভা সমস্ত পৃথিবীকে দেখানোর জন্য আয়োজন করা হয়েছিল। বাস্তবে লক্ষণা বিশ্বসেনকে নিজের স্বামী হিসাবে মেনে নিয়েছিলেন। এই স্বয়ম্বর সভায় শ্রীকৃষ্ণের পুত্র শাম্বও এসেছিলেন। লক্ষণার সৌন্দর্যের বিষয় শুনে শাম্ব তার উপর মোহিত হয়ে পড়েছিলেন আর লক্ষণাকে বিবাহ করতে চাইতেন, কিন্তু স্বয়ম্বর সভায় ঠিক করা ছিল যে লক্ষণা বিশ্বসেনকে বিবাহ করবে। এই জন্য লক্ষণা বরমালা নিয়ে স্বয়ম্বর সভায় এগিয়ে যেতে লাগলেন, কিন্তু সে যখন শাম্বের সামনে দিকে এগিয়ে যেতে থাকলেন তখন শাম্ব নিজের এই উপেক্ষা সহ্য করতে পারলেন না। তখন শাম্ব লক্ষণার হাত থেকে জোর করে বরমালা নিজের গলায় পরে নিলেন, ঠিক যেমনটা করেছিলেন দুর্যোধন ভানুমতির সঙ্গে। এই দুঃসাহস দেখে দুর্যোধন অত্যন্ত ক্রোধিত হয়ে পড়েন এবং শাম্বকে কারাগারে বন্দী করেন। কিন্তু এই খবর যখন শ্রীকৃষ্ণের দাদা বলরাম জানতে পারেন তখন আগুনের মতো রেগে যান এবং দুর্যোধনকে আঘাত করার জন্য আসতে শুরু করেন, কিন্তু দুর্যোধন কোনোভাবেই বলরামের সঙ্গে যুদ্ধ করতে চাইছিলেন না। দুর্যোধন তখন ভগবান বিষ্ণু ভক্ত তার স্ত্রী ভানুমতিকে এই সমস্যার সমাধান করতে বলেন। বুদ্ধিমতী ভানুমতি কথাবার্তা এবং আলাপচারিতার মাধ্যমে এই সমস্যার সমাধান বের করার চেষ্টা করেন। এই সমস্যার সমাধান বের করে লক্ষণা এবং শাম্বের বিবাহ সম্পূর্ণ রীতিনীতি মেনে দেওয়া হয়। এরপরে মহাভারতের যুদ্ধ যখন চলছিল তখন দুর্যোধনের পুত্র লক্ষণ অর্জুনের পুত্র অভিমন্যুর হাতে পরাজিত এবং নিহত হন। নিজের পুত্রকে এইভাবে নিহত হতে দেখে ভানুমতি অত্যন্ত দুঃখিত হয়ে পড়েন। এরপরে দুর্যোধনও
ভীমের হাতে পরাজিত হন এবং নিহত হন। মহাভারতের যুদ্ধে ভানুমতি তার পুত্র এবং স্বামীকে দুজনকেই হারিয়ে ফেলেন। মহাভারতের যুদ্ধের পরে যখন জনজীবন আবার স্বাভাবিক হতে শুরু করে, তখন ভানুমতি এমন একটি কাজ করেছিলেন যার ফলে ইতিহাসে তার নাম অমর হয়ে যায়। মহাভারতে যুদ্ধের শত্রুতা শেষ করে দুই পক্ষই তাদের মধ্যে মিত্রতা শুরু করতে চাইছিলেন। সেই সময় একটি নীতি ছিল যে যদি দুই পক্ষের মধ্যে একটি বৈবাহিক সম্পর্ক স্থাপন করা হয় তাহলে তাদের মধ্যে শত্রুতা চিরকালের মতো শেষ হবে। ভানুমতি এই শত্রুতা চিরদিনের মতো সমাপ্ত করার জন্য অর্জুনের সঙ্গে বিবাহ করার মনস্থির করে। অর্জুনও এই বিবাহের জন্য প্রস্তুত ছিলেন এবং দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং এই বিবাহের ফলে চিরদিনের মতো কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শত্রুতা শেষ হয়ে যায়।